স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একটা ওভারভিউ দিয়েছিলাম যে পাওয়ার প্ল্যান্ট কী টাইপের হয়, কয় টাইপের হয়, এবং এই রিলেটেড কিছু অ্যাসাইনমেন্ট এবং আপনাদের রিপোর্ট দেওয়া হয়েছিল। সবাই কি গ্রুপে পাইছিলেন? একটা রিপোর্ট দিছিলাম বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, বিপিডিবি মানে পিডিবি নামে আমরা যেটা চিনি আর কি। সেখানে একটা রিপোর্ট ছিল, অ্যানুয়াল রিপোর্ট, যেটা বাৎসরিক রিপোর্ট। সেখান থেকে আমি কিছু কোশ্চেনও দিছিলাম যে কী টাইপের পাওয়ার প্ল্যান্ট, কী টাইপের জেনারেশন সিস্টেম বাংলাদেশে, কী পরিমাণ মেগাওয়াট উৎপন্ন হয়, এই জিনিসগুলি জানা দরকার আমাদের আসলে। দেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি বাংলাদেশে আসেন, একটা জব সেক্টরে চাকরি করতেছেন, পাওয়ার সেক্টরে। এখন আপনাকে জিজ্ঞেস করা হলো গত বছরে বাংলাদেশের গ্রীষ্মকালে লোড কীরকম ছিল, কত থেকে কতর মাঝে ছিল, বা পিক লোড কত উঠছিল, এটা কি কেউ বলতে পারবেন? এখন কেউ পারবেন না? কি বলেন, গত বছর সর্বোচ্চ লোড এটা বলেন কোন মাসে পাওয়া গেছিল? এপ্রিলের কয় তারিখে? আচ্ছা ওই তারিখ বাদ দেই, কি পরিমাণ পাওয়া গেছিল, রেঞ্জটা বলেন। 15,000-এর বেশি, 15,400 বার এরকম কোনো একটা সামথিং একটা ভ্যালু হবে। এত এককটা কি ছিল, কিলোওয়াট না ওয়াট? মেগাওয়াট। মেগাওয়াট। হ্যাঁ, বাংলাদেশের জেনারেশন ক্যাপাসিটি কত? হ্যাঁ, জেনারেশন ক্যাপাসিটি কত? 28,000-এর কাছাকাছি। আর 28,000 হচ্ছে আবার দুই রকমের জেনারেশন আছে। একটা হচ্ছে আপনার শুধুমাত্র মানে রিনিউয়েবল বাদে আর রিনিউয়েবল সহ দুই রকম জেনারেশন আছে আর কি। বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে সোলার জেনারেশন কতটুকু হয় আন্দাজ আছে? সো বেসিক্যালি ওই রিপোর্টটা আপনাদের দেওয়া হয়েছে, এই জিনিসগুলি একটু ঘাটাঘাটি করে পড়েন, কেননা এটা নর্মাল বেসিক নলেজ আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জানা লাগবে। যে রিপোর্টটা দিছি সবাইকে পাইছিলেন, গ্রুপে আছে না? ওইটা জাস্ট প্রথম 20 পাতা পড়েন, রিডিং দেখবেন খালি। বাংলাদেশে কোন জ্বালানি থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কত পার্সেন্ট? কত পার্সেন্টের উপরে? একটুক বললেই হবে। 50%-এর উপরে, মানে অর্ধেকের বেশি হচ্ছে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হ্যাঁ, এরপরে সবচেয়ে কম উৎপন্ন করা হয় কোথা থেকে? রিনিউয়েবল। আর এগুলি একটু ঘাটাঘাটি করবেন, এগুলি একটু দেখলে নিজেরই ভালো লাগবে, নিজে জানেন। তবে বাংলাদেশে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কয়টা আছে? শিওর একটা? আর নতুন কোনো কাজ হচ্ছে না? একটাই আপাতত ওয়ার্কিংয়ে আছে একটা। আচ্ছা, সোলার পাওয়ার প্ল্যান্ট কীরকম হচ্ছে বাংলাদেশে? সোলার পাওয়ার প্ল্যান্ট কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে লাস্ট 5-6 বছরে। আচ্ছা, সো এই জিনিসগুলি খুঁটিনাটি জিনিসগুলি। বাংলাদেশে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট কয়টা আছে, বা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট কী, এই জিনিসগুলো তো জানতে হবে। সো বেসিক্যালি এইগুলির জন্য এই কোর্সটাই। সেই জন্য বলছি এই কোর্সটা আপনারা পড়বেন নর্মালভাবে যেরকম ইয়াতে আছে, কিন্তু আমার কথা হলো এটার সাথে সাথে বাংলাদেশে অ্যাকচুয়ালি কী অবস্থাটা সেটা আমরা জানি, সেটা জানতে হবে। নাহলে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে মানুষ পরে লজ্জা দিবে যে কিটাই জানে না। বাংলাদেশের টোটাল জেনারেশন ক্যাপাসিটি কত এটাই জানতে হবে আপনার আগে। এটা কত? 25 না 26 এরকম একটা অ্যামাউন্ট আছে, আর রিনিউয়েবল সহ মনে হয় 27-28 এরকম একটা। তো এখন যদি আপনি বলে দেন বাংলাদেশের এনার্জি কত, দেখলেন 15,000 মেগাওয়াট জেনারেশন, তাহলে 16,000 সর্বোচ্চ পরিমাণ জেনারেশন। এর বেশি হলে কী হবে? লোডশেডিং। কি জেনারেশন ধরেন আপনার 27,000 মেগাওয়াট আছে, তো এইটা আমার তাহলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 15,000 মেগাওয়াট, তাহলে 14,000 বা 13,000 মেগাওয়াট আমি কি করতেছি? লস হচ্ছে। স্ট্যান্ড বাই কেন রাখা হবে? তাহলে আমার লোডশেডিং কেন হচ্ছে? হ্যাঁ, লোড বেড়ে গেছে, তো আমার জেনারেশন তো অনেক বেশি আছে, আমি ডিজেল পাওয়ার প্ল্যান্ট চালু করে দিলাম, আমি জেনারেশন বাড়াই দিব, ডিমান্ড তো আমার আসবেই। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডিমান্ড আসে, আমি ডিজেল পাওয়ার প্ল্যান্ট অন করে দিব, 20 মিনিট অন হয়ে গেল, শেষ। লোডশেডিং কেন হয়? ঘন্টার পর ঘন্টা হবে। গ্রামে কেন মানুষ বিদ্যুৎই পাবে না গ্রীষ্মকালে? আমার চাহিদা হচ্ছে 16,000 মেগাওয়াট, আমি হয়তো বা 15,000 মেগাওয়াট দিলাম, 1,000 মেগাওয়াট আমার ঘাটতি হইল সাপোজ, তাহলে আমার তো জেনারেশন ক্যাপাসিটি আছে 27,000 মেগাওয়াট, আমি এত নিয়ে কি করতেছি?
যেগুলো হয়তো বড় পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি আছে বাট আপনি রানিং করেন না অল্প সময়ের জন্য কেন আমি কুইক রেন্টালগুলি চালু করলাম আরও বেশি? তো এইটা সমস্যা হচ্ছে জ্বালানি সংকট, বুঝে গেছে? জ্বালানি সংকটের জন্য আপনি আমাদের জ্বালানির একটা 50% প্রাকৃতিক গ্যাস, যেটা আমাদের বাংলাদেশ থেকেই পাওয়া যায়। এছাড়াও এলএনজি কিছু কেনা লাগে, ইম্পোর্ট করা লাগে। এছাড়া আর কি কি করা লাগে বলেন তো? কয়লা। কয়লা কি করে? দেশের কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। কয়লা আনে কোথা থেকে? কোন বাইরে থেকে? ওকালে এত মানে ভালো না। হ্যাঁ, আর রাশিয়া থেকে কয়লা কেন আনবে? রাশিয়া থেকে আনছে নিউক্লিয়ার ফুয়েল, ঠিক আছে? কয়লা আনছে কোথা থেকে? ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ওই রিজিয়নগুলি থেকে। একটু কম দামে, সস্তা দামে কয়লা পাওয়া যায়। ওকে, তো ওই কয়লাগুলি আনছে, ঠিক আছে? আনতে পারে, কিন্তু কয়লা মেইনলি হচ্ছে আপনার, আচ্ছা, রাশিয়া থেকে এত কয়লা আসে না। রাশিয়ার কয়লা আসার সমস্যা হচ্ছে ওইখান থেকে আপনি এত কস্ট দিয়ে কেন ঘুরে আনবেন, যেখানে ইন্দোনেশিয়া বা আমি ফিলিপাইন থেকে খুব তাড়াতাড়ি আনতে পারতেছি সমুদ্র পথে। এত দূরে না, কিন্তু রাশিয়া থেকে আনতে হলে কিন্তু আপনার ভালোই ঘুরে আসতে হয়, তো কস্টিংটাও বেশি পড়ে। ওকে, নিউক্লিয়ার ফুয়েল আনছে ওইটা ঠিক আছে, যাতায়াত মানে পথে তো আর আনা যায় না, পথে আনলে আরও বেশি কষ্ট পড়ে, এই জন্য সমুদ্র পথে আনা লাগে। তো এই যেটা হলো, এই জিনিসগুলি আমাদের একটু হলেও জানা লাগবে যে বাংলাদেশে কয়টা পাওয়ার প্ল্যান্ট আছে, বা কয়টা পাওয়ার প্ল্যান্ট আগে ছিল, এখন কয়টা, ভবিষ্যতে কি কি কাজ হচ্ছে। এই জিনিসগুলি জানার জন্যই আপনাদের ওই যে রিপোর্টটা দিলাম, এটা একটু অবসর সময় বসেও প্রথম 20 থেকে 25টা পেজ একটু রিডিং পড়বেন। এমনিতেই ওরকম রিডিং না যে বইয়ের পড়ার মতন, যে ছবি দেখলে ওখানে গ্রাফ টাফ দিই সব কিছু। আর ওই যে পড়লেন ওইটা থেকেই আপনারা ছোট একটা বাংলাদেশের পাওয়ার সিস্টেমের বা পাওয়ার প্ল্যান্টের ওভারভিউ নিয়ে একটা স্লাইড বানাবেন, 4 থেকে 5টা বা 6টা স্লাইড, যে যার যেটা পছন্দ হয়। কেউ হয়তো বা দিলেন বাংলাদেশের কোনগুলি জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এটার একটা দিলেন, প্রেজেন্টেশন দিলেন। সে আপনি বললেন যে বাংলাদেশে এইগুলি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, গ্যাস থেকে এগুলি হয়, এইগুলি থেকে এটা হয়, গ্যাস পাওয়ার প্ল্যান্ট এতগুলি দেন, আপনি হাইড্রো দেন, হাইড্রো রিলেটেড ইনফরমেশন দেন। মানে এক একজন এক একটা পাওয়ার প্ল্যান্ট বলেন বা বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কে বলেন, এবং ওইখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমাকে বলেন যে বাংলাদেশে এরকম অবস্থা। আপনি যেটার প্রেজেন্টেশন দেন, কিন্তু বর্তমান কীরকম জেনারেশন হয়, কীরকম কি হচ্ছে, এই জিনিসটা বলা লাগবে। এই কোর্স শেষে যাতে আমি জানতে পারি যে আপনারা এটা জানেন যে কীরকম বাংলাদেশের জেনারেশন ক্যাপাসিটি, পাওয়ার প্ল্যান্ট কতটা, কোন পাওয়ার প্ল্যান্ট ভালো, কোন পাওয়ার প্ল্যান্টের দূষণ হয় বেশি, কোন পাওয়ার প্ল্যান্টের সুবিধা বেশি, কোন পাওয়ার প্ল্যান্টের অসুবিধা বেশি, কোন পাওয়ার প্ল্যান্ট দিয়ে আমার অতি দ্রুত লোড সরবরাহ করা যায়, কোন পাওয়ার প্ল্যান্ট আমার অনেক আগে থেকে ছেড়ে এরপরে লোডের সাথে কানেক্টেড করতে হয়, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করলে আমার সমস্যা কি, হাইড্রো পাওয়ার প্ল্যান্টে আমার সারাদিন চালাইতে কেন পারি না। বুঝে গেছে? এই জিনিসগুলি জানতে হবে, এর জন্যই ওই রিপোর্টটা পড়তে দেওয়া। ওকে, আচ্ছা, সো গ্যাস পাওয়ার প্ল্যান্টে আমরা পড়েছিলাম দুটা জিনিস পড়েছিলাম। আজকে গ্যাস পাওয়ার প্ল্যান্ট আশা করি শেষ হয়ে যাবে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর কি যেটা। আচ্ছা, তাহলে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 1930 সালে আবিষ্কৃত হয়। এটা বেসিক্যালি উড়োজাহাজের ইঞ্জিন থেকে ওই তৈরি করতে যে এটা এখানে আসে আর কি। জিটি ইঞ্জিন, গ্যাস টারবাইন ইঞ্জিন, এয়ারক্রাফট আর শিপ এগুলিতে আর কি ইউজ করা হয়। ইউজ ফর পাওয়ার জেনারেশন, ম্যানুফ্যাকচার জেনারেল ইলেকট্রিক, বিখ্যাত আমেরিকান একটা কোম্পানি জেনারেল ইলেকট্রিক। তো এরপরে যে অনেকগুলো কোম্পানি আছে, সিমেন্স, সিটার নাম তো সবাই শুনছেন। সো এখন গ্যাস টারবাইনটা কিভাবে চলে আমরা এত কিছু না দেখি। যে গ্যাস টারবাইন প্রথমে কি করা হয় দেখেন, নর্মালি আমার বাহিরে থেকে বাতাস নেওয়া হয়, বাতাসটা ফিল্টার টিল্টার করে সুন্দরভাবে নেয়, এটাকে ঠান্ডা করে, এরপরে হলো ওটাকে কম্প্রেস করে, একটা নর্মাল টেম্পারেচার আনার পর এটাকে কম্প্রেস করে, এরপর ওইখান থেকে ফুয়েল দেয়। ফুয়েল কি হতে পারে? গ্যাস হতে পারে, পেট্রোল হতে পারে। ফুয়েল দিয়ে যে আমাদের মোটর সাইকেল চালায় না, বাইরে থেকে তো গ্যাস নেয়, ফুয়েল নেয়, এয়ার ফুয়েল একটা মিক্সচার তৈরি করে অত্যন্ত প্রেসারে। তখন হঠাৎ করে একটা স্পার্ক যখন করেন, অত্যন্ত পরিমাণে থ্রাস্ট
ধাক্কা তৈরি হয় একটা। এই ধাক্কাটা বা হট গ্যাসটা তৈরি হয়ে কি করে, এইখানের যে ইয়াটা থাকে টারবাইন, ওটা ঘুরানো শুরু করে দেয়। বুঝতে পারছি? হ্যাঁ, সব কিছুরই। এটা আপনার এই ফুয়েলটাই তো আমার মেইন বিষয় এই জায়গায়। অনেক কম্প্রেসড এয়ার করলেন, ওইটার সাথে আপনি এমন একটা জ্বালানি দিবেন যেটার মধ্যে একটু খালি স্পার্ক পেলেই ওইটা প্রচণ্ড পরিমাণে বাস্ট করে। বাস্ট করা মানে কি, সব দিকে বল প্রয়োগ করতেছে গ্যাসটা। এখন আপনি পথটা এমন করে দিলেন বল প্রয়োগ হবে এইদিকে, সো এইদিকে বাতাসটা এমনভাবে যাচ্ছে এখানে টারবাইনটা ঘুরতেছে। এই টারবাইনটার সাথে আমার কি যুক্ত আছে, সিনক্রোনাস জেনারেটর যুক্ত আছে। সিনক্রোনাস জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করতেছে। হ্যাঁ, তাহলে আপনি প্রেজেন্টেশন দেবেন ওটা দিয়া। হুম, ওইখানে বের করারও কিছু কাহিনী আছে, যেটা হচ্ছে এটা একটু পরে আসি, যে এইখানের এক্সস্ট গ্যাসও আমার পরবর্তীতে হেল্প হয়। কিভাবে হেল্প হয় দেখি। আচ্ছা, গ্যাস টারবাইন, তাহলে প্রথম কাজ কি, এয়ার ইজ কম্প্রেসড টু হাই প্রেশার বাই এ ফ্যান লাইক ডিভাইস কল্ড দ্য কম্প্রেসর। কম্প্রেসরে কি করতেছে, ঘুমাই যাচ্ছে, খাওয়া দাওয়া বেশি হয়েছে নাকি? আচ্ছা, তো প্রথমে এয়ারটা কম্প্রেসরে নেওয়া হয় এবং প্রচণ্ড প্রেশার দেওয়া হয়, কম্প্রেসড করা হয়। আচ্ছা, এরপরে দেন ফুয়েল অ্যান্ড কম্প্রেসড এয়ার আর মিক্সড ইন এ কম্বাসন চেম্বার অ্যান্ড ইগনাইটেড। তাহলে কম্বাসন চেম্বারটাতে ফার্স্টে হচ্ছে কম্প্রেসর গেল, এরপর কম্বাসন চেম্বারে আসলো, এখন এখানে ইগনাইট করা হয়, স্পার্ক করা হয় একটা। আমরা বলি মোটর সাইকেলে স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যায়, তো এখানে একটা স্পার্ক করা লাগবে। স্পার্ক না করলে আপনার হচ্ছে জ্বলবে না জিনিসটা। আপনি ম্যাচ এনে রেখে দিচ্ছেন, হঠাৎ করে ম্যাচের ইয়াতে ঘষে যখন দিয়ে দেবেন সবগুলি ম্যাচের কাঠে জ্বলে উঠবে, তো একটা ইগনাইট করা লাগবে। সো ইগনাইট করলাম, এরপর মোস্ট অফ দ্য এরপর গ্যাসেস আর গিভেন অফ হুইচ স্পিনস দ্য টারবাইন হুইলস। এই টারবাইন হুইলটাই ঘুরানোই আমার উদ্দেশ্য। এখন আপনি হাত দিয়ে ঘুরাইলেও কারেন্ট উৎপন্ন হবে, বোঝা গেছে? টারবাইন হুইলটা ঘুরে কেমনে, এটা ঘুরে হচ্ছে এই যে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচার করে টারবাইন হুইল ঘুরাবে। আচ্ছা, সো এখানে কি ফুয়েল হিসেবে কি ইউজ করা হয়, অয়েল, ন্যাচারাল গ্যাস, পালভারাইজড কোল। তো এরপরে ইনস্টেড অফ ইউজিং দ্য হিট টু প্রডিউস স্টিম অ্যাজ ইন স্টিম টারবাইন্স, গ্যাস টারবাইন্স আর ইউজ দ্য হট গ্যাসেস ডিরেক্টলি টু টার্ন দ্য টারবাইন ব্লেডস। এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা পরবর্তীতে অন্য আরেকটা পাওয়ার প্ল্যান্টে কাজে লাগবে। যে আমার যে এয়ার ফুয়েল মিক্সচারটা ছিল, এটা কিন্তু বায়ুকে কম্প্রেস করলে তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। বাতাসকে যদি আপনি কম্প্রেস করেন তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। ওইটার মধ্যে এয়ার মানে ওইটার মধ্যে ফুয়েল দিলেন, এরপর ইগনাইট করলেন, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা উৎপন্ন হয়। ওইটা টারবাইনে যে অনেক ফোর্স সহকারে হিট করে, টারবাইনটা ঘুরে, তাহলে গরম বাতাসটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে না? ঠিক আছে, গরম বাতাস বের হয়ে যাচ্ছে। বাতাসকে আপাতত আমরা বের হতে দিই, পরে ওইটাকে কাজে লাগাবো। তাহলে গরম বাতাসটা বের হয়ে যাচ্ছে, এই জন্যই বলা হচ্ছে instead of using the heat to produce the steam as in steam turbines, gas turbines use the hot gases directly to turn the turbine blades. Turbine blade যারা ঘুরে ওটা কিন্তু প্রচণ্ড গরম বায়ু থাকে, বুঝা গেছে? আর যারা অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্টে গেছেন তারা তো মনে হয় দেখছেন যে কি বিশাল আকারের একটা টারবাইন হয়, জেনারেটারগুলো কি বিশাল আকারে হয়। আমাদের 1 মাসের একটা ট্রেনিং ছিল যখন এমএসটিতে পড়ি আমরা, লাস্ট 3rd ইয়ারের লাস্টে 1 মাস আশুগঞ্জে আমাদের থাকা লাগছে। সেম কাজই, প্রত্যেক দিন যাই দেখি, এটা জেনারেটারের রেটিং লিখি, কেমন কাজ করে এটা দেখি, ওইটাই। তখন দেখি একবার মানে প্রথম দিন যে বলছি এই বিশাল একটা কি, এটা কি পাওয়ার প্ল্যান্ট? বলে না, এটাই জেনারেটার। বিশাল মানে আপনার পুরা ধরেন 3-4 তলা বিল্ডিংয়ের মতন অবস্থা। মানে স্টিম পাওয়ার প্ল্যান্ট, কোল পাওয়ার প্ল্যান্ট যেটা ছিল ওটা হচ্ছে 6 তলা না 7 তলা বিল্ডিংয়ের মতন পুরো একটা পাওয়ার প্ল্যান্টই, মানে খালি স্টিম, ওইখানে স্টিম কয়লা দেওয়া হচ্ছে পুরে ওইখানে। হ্যাঁ, গ্যাসগুলি আমার উৎপন্ন হচ্ছে, ওয়াটার টিউব ইয়া ছিল, বয়লার ছিল। সো ওইখান থেকে হওয়ার পরে আমার কারেন্ট জেনারেশন হচ্ছে। দেখা যাচ্ছে যে ভিতরে আগুন জ্বলতেছে দূর থেকে আর কি, প্রচণ্ড পরিমাণে হিট, ভিতরে লাল লাল
ছোট একটা ইয়া থাকে ওইখান থেকে দেখা যাচ্ছিল আর কি। সো এই জিনিসটা কি, এই আকারগুলি কি অনেক বিশাল বিশাল হয়। ওকে, তো এরপরে এয়ার কম্প্রেসারের কাজ কি? দ্য এয়ার কম্প্রেস অ্যান্ড টারবাইনস আর মাউন্টেড অন আইদার অন এ কমন হরিজন্টাল অ্যাক্সিস শ্যাফট। শ্যাফট দিয়ে ওরা কি করে, ওই জেনারেটরের সাথে লাগানো থাকে। এরপর গ্যাস টারবাইন্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইটা গ্যাস টারবাইন্স আর নট সেলফ স্টার্টিং। একা একা কি বাতাস কম্প্রেস করতে পারবে? গ্যাস টারবাইন কিভাবে কাজ করে একজন বলেন তো, বসে মানে এমনিতেই, মানে আমি যেটা বললাম কিভাবে কাজ করতেছে। প্রথমে বাতাস নিল, ওটারে কম্প্রেসড করলো। কম্প্রেস মানে কি? প্রেসার দেওয়া। এরপরে এয়ার ফুয়েল নিয়ে ইগনাইট করলো, এরপরে বাতাসের একটা বেগ সৃষ্টি হইলো। এখন শুরু করলো কে? বাতাস নেওয়াটা। এখন বাতাস যে নিচ্ছে এটা তো শক্তি লাগবে না? আমি আমরা কুইলা রাখলে বাতাস ঢুকবে? আর ঢুকানোর পরে বাতাসটাকে কম্প্রেস করবে কে? তাহলে ওকে স্টার্ট করতেই আমার কি একটা বড় পরিমাণে এনার্জি চলে যায়। এজন্য একটা স্টার্টিং মোটর রাখে। ওকে, তো গ্যাস টারবাইন্স আর নট সেলফ স্টার্টিং, একা একা এক একটা স্টার্ট হয় না। এ স্টার্টিং মোটর ইনিশিয়ালি ড্রাইভস দ্য কম্প্রেসর টিল দ্য ফার্স্ট কম্বাশন অফ দ্য ফুয়েল টেক্স প্লেস। প্রথমবার এয়ার আর ফুয়েলের ধাক্কাটা পাওয়ার জন্য মিক্সচারের আমার একটা স্টার্টিং মোটর সেখানে থাকা লাগে। মানে আপনি জেনারেশন করবেন তার আগে ওরে আবার কারেন্ট দিয়ে অন করা লাগতেছে। বুঝে গেছে? তাহলে প্রথমবার কেন বললো? প্রথমবার কেন বললো? পরের বারে তাহলে কি হবে? তাহলে নিজেকে নিজে চালাবে, তাই না? প্রথমে ধরেন ছিল এটা, এখন ও যে বাতাস নিবে এখানে যে মিক্সচার করে টারবাইন ঘুরাবে, এই কাজটা কে করতেছিল? স্টার্টিং মোটর না এসএম? স্টার্টিং মোটর করলো। ধরেন আমার জেনারেশন হচ্ছে 100 ওয়াট, 100 কিলোওয়াট। স্টার্টিং মোটরই আমার 100 ওয়াট নিয়ে গেছে। 100 কিলোওয়াট ছিল এটা, 100 কিলোওয়াট। এটা 100 ওয়াট স্টার্টিং মোটরই লাগছে। যখন এটা একবার শুরু হয়ে গেল তখন প্রত্যেকবার কি স্টার্টিং মোটরের দরকার আছে? তখন ওর থেকে আরেকটু এনার্জি নিয়ে আমি স্টার্ট করব না? মানে নিজেরা চালাইতেছে, নিজে চলে, এরকম অবস্থা। তার মানে ও যদি 100 কিলোওয়াট উৎপন্ন করে বিদ্যুৎ, ওর নিজেরে নিজে চালাইতে আবার ধরেন 20 কিলোওয়াট যাচ্ছে। সো বেসিক্যালি ওর ইফিসিয়েন্সি কমে যায়। যদি নিজে জেনারেশন করতে পারতো 100 কিলোওয়াট, ও দেখবে নিজের আবার পরের বার থেকে চালানোর জন্য অলরেডি চলে যাচ্ছে এনার্জি। সো হয়তো এই জন্য এটার ইফিসিয়েন্সিটা কমে যায়। ওকে, কাপলিং তো করাই থাকতে হবে। অল্টারনেটর পর্যন্ত তো স্টার্টিং মোটর থাকবে না, অল্টারনেটরের সাথে থাকবে শ্যাফট। ওটা কি সিনক্রোনাস জেনারেটরে? হ্যাঁ, মানে এক লাইনে তো থাকবেই, কিন্তু ডিরেক্টলি তো সিনক্রোনাস জেনারেটরের সাথে স্টার্টিং মোটর থাকবে না। দুইটা তো ডিফারেন্ট কাজ। মানে সিনক্রোনাস জেনারেটরের সাথে কাপলিং ডিরেক্টলি করা থাকবে টারবাইনের, ওগুলির সাথে রিলেটেড কম্পোনেন্টে থাকবে স্টার্টিং মোটর। এটা এত বড় না, মানে মোটামুটি। কিন্তু এই স্টার্টিং মোটর হচ্ছে জাস্ট এয়ার কম্প্রেশন আর হচ্ছে এয়ার ইনটেকের জন্য দরকার হয় না। এটাও বড় আছে। স্টার্টিং মোটর থেকে কারেন্ট কেন? স্টার্টিং মোটর আপনি কারেন্ট দিয়ে চালান। স্টার্টিং মোটরে আপনি ইলেকট্রিক এনার্জি দেন, তখনই ও বাতাস নিয়ে কম্প্রেস করে, এরপরে জেনারেশন করতেছে সিনক্রোনাস জেনারেটর। সো বেসিক্যালি যেটা হয়, যদি জেনারেশন করে 100 কিলোওয়াট, আমার স্টার্টিং মোটর বা হচ্ছে পরবর্তী ওর স্টার্টারের জন্যই 20 কিলোওয়াট ব্যয় হয়। সো আমার টোটাল এনার্জিটা কমে যায়। এটা অ্যাকচুয়ালি 50% পরিমাণ ব্যয় হয়, মানে নিজের সেলফ স্টার্টিংয়ের জন্য 50% পরিমাণ এনার্জি চলে যায়। এই জন্য গ্যাস টারবাইন অলমোস্ট 46 থেকে 48-50 এরকম পার্সেন্ট ওর ইফিসিয়েন্সি হয়। মানে যতটুক দিবেন তো 50% ওর জ্বালাইতে ইস্যু চলে যাবে আর কি। অনেক ব্যাকআপ রাখে, অনেক ব্যাকআপ রাখে, অনেক লাগে।
আচ্ছা, এইখানেও যেটা হচ্ছে এই কনসেপ্টটা থেকেই পরবর্তীতে কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টের কনসেপ্টটা আসছে। আচ্ছা, সো এটা গেল। তারপর এরপরে কি কম্বাশন চেম্বার, এখানে অনেক কথা বলছে। এখানে দ্য কম্বাশন অফ এয়ার কম্প্রেসার অ্যান্ড কম্বাশন চেম্বার ইজ কল্ড গ্যাস জেনারেটর। তাহলে কম্বাশন চেম্বার আর কম্প্রেসার এটাকে একসাথে বলা হয় গ্যাস জেনারেটর। এরপরে টারবাইন, টারবাইন কি? দ্য বার্নিং গ্যাসেস এক্সপেন্স র্যাপিডলি অ্যান্ড রাশেস টু টারবাইন ওয়ার দে কজ টারবাইন হুইলস টু রোটেট। মানে গরম গ্যাসটা টারবাইন হুইলকে ঘোরাচ্ছে, আর হচ্ছে এটার সাথে শ্যাফট অফ দ্য টারবাইন কাপল টু এ জেনারেটর আর মেশিনারি টু ড্রাইভ ইট। মানে টারবাইনের সাথে ডিরেক্টলি কাপল থাকবে একটা জেনারেটর, ওইটা যেভাবে ঘুরবে জেনারেটরটা একই স্পিডে ঘুরতে থাকবে, এবং এটা গভর্নর সেটিং দিয়ে সুন্দরভাবে সেট করা হয়। অ্যাপ্লিকেশন অফ গ্যাস টারবাইন কোথায় কোথায় ইউজ করা হয়? ড্রাইভ পাম্পস, কম্প্রেসর, হাই স্পিড কার, তারপর হচ্ছে এয়ারক্রাফট ইউজ করা হয় প্রোপালশনে। তারপর দে আর ইউজ ফর দে আর নট ইউজ সুইটেবল ফর অটোমোবাইল বিকজ দে আর ভেরি হাই স্পিডস। অটোমোবাইলে এত স্পিডের তো আমার দরকার হয় না, বুঝা গেছে? আপনি যদি রকেট টকেট বানাইতে চান তাহলে এগুলি লাগবে, অটোমোবাইলে তো এত স্পিড দেওয়ার দরকার নেই। আচ্ছা, পাওয়ার জেনারেশনের জন্য ইউজ করা হয়, ইউজ ফর পিক লোডস অ্যান্ড স্ট্যান্ড বাই ইউনিট। আচ্ছা, গ্যাস টারবাইন্স রান অ্যাট ইভেন হায়ার টেম্পারেচার দ্যান স্টিম টারবাইন্স। এই টেম্পারেচার কি 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে এই তাপমাত্রায় চলে। যে গ্যাসটা বের হয়, গ্যাসের তাপমাত্রাও হিউজ পরিমাণ থাকে। তো দ্য থার্মাল ইফিসিয়েন্সি 50%, 36% ইফিসিয়েন্সি। চিন্তা করেন 100 টাকা আপনি দিলে 36 টাকা ব্যাক পান। মানে একটা জায়গায় 100% এনার্জি দিলে 100 বিনিয়োগ করলে 36 আসে। লস না, মানে ইফিসিয়েন্সি হচ্ছে 36%। মানে যে 100% দিলে 100% তো জীবন উৎপন্ন হবে না। আবার লস বললো কে আবার? এটার একটা কারণ কি বলেন তো? পারবেন না? লসটা কেন হচ্ছে? সেলফ স্টার্টিং না তো, প্লাস ওর পরের স্টেজে যাওয়ার জন্য নিজেকেই গ্যাস ইনটেক করে কম্প্রেস করে চলতে হয়। সো ওর নিজেকে চালানোর জন্য ওর হচ্ছে হিউজ পরিমাণ একটা এনার্জি চলে যায়। হ্যাঁ, এই তাপ দিয়েই পরবর্তীতে কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। বুঝে গেছে? এটা আসতেছি, পরে আসতেছি। সো এইখানে 40% পর্যন্ত আনা গেছে আর কি, কিন্তু এফিসিয়েন্সি অনেক কম, অনেক। কোলেরও হচ্ছে 30%। কোল বা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট যেগুলি সব হচ্ছে নিউক্লিয়ারের দিকে যাচ্ছে। এটা আঁকছিলেন সবাই? পরীক্ষা কিন্তু এগুলি আসবে, আঁকেন না দিলে কি বলবো এত? এটাকে বলা হবে কি পাওয়ার প্ল্যান্টের লেআউট আঁকেন। তো এরকম লেআউট আঁকতে হবে, তাহলে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের লেআউট। কেউ ছবি তুলবে না, হাতে লেখেন খালি। পরীক্ষা হলে কি ছবি তুললে হবে? ইয়া লিখে দিবেন, ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবেন। লিখে আনবে পরে কোশ্চেনের মধ্যে। এত নকল ধরা লাগে পরীক্ষার সময়, আল্লাহ! 22টা নকল ধরছি, এখন লজ্জা লাগতেছে। মেইন আগামী ফাইনালে, গত ফাইনালে 22টা নকল ধরা হয়েছে, আর সব পরীক্ষা মিলে আমি ধরছি নিজে নিজে। এমনি অ্যাডমিটের পিছনে, অ্যাডমিটটা বাদ রাখে না, খাতা কলম ছোট নোট টোট, কি অবস্থা! ওইটাও ধরা খাইছে, ওইটা আরো বড় ধরা খাইছে। নোবেল, আরো নোবেল দেওয়ার মতন আরো অনেক কাজই আছে। একটা নকল ধরছিলাম,
ও হচ্ছে প্রত্যেক দিন আগের পরীক্ষার খাতায় লিখে নিয়ে আসতো। সেট বিতে সে খাতা চুরি করছে, ওইটা সে ফাইনাল পরীক্ষায় প্রথম পরীক্ষায় দিছে। ফাইনাল প্রথম পরীক্ষায় খাতা চুরি করে পরের পরীক্ষায় দিছে। এক পরীক্ষা থেকে খাতা চুরি করছে, প্রত্যেক পরীক্ষায় সে খাতা চুরি করে, ধরা পড়ে না, সমান সংখ্যক খাতা থাকে। ওই দিনেরটা সে নিয়ে বাসায় নিয়ে চলে যায়, আর আগের দিনের খাতাতে পরীক্ষা দেয়। এরকম করে সে তো মনে করছে পার পেয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে তার খাতার সিরিয়ালের সাথে তো আর কিছু মিলে না। সবার খাতার এক সিরিয়াল, তার খাতার আরেক সিরিয়াল। তখন ধরা পড়ছে, এনে পুরা টার্ম বাতিল হয়ে গেছে। আপনাদের ব্যাচেরই একজন পুরা টার্ম বাদ, পুরা, হ্যাঁ, পুরা টার্ম বাতিল হয়েছে। এক টার্ম পরে পড়ালেখা করবে। ওকে, জানি না উনি আবার কিসের কথা বলছে। ওইটা এটা ধরছিলাম আমি আর কি, যাই হোক, বাট এটা বেশি, এটা তো ওইখানে ক্লোজ হয়ে গেছে কাহিনী। এরপরে খাতার কেসটা ইজিলি ধরা পড়ে যায়, যদি খাতায় কেউ বাসা থেকে লিখে আনে বা ইয়ে করে আনে, সিরিয়াল মিলবে না, এই মিলবে না, সেই মিলবে না, ইজিলি ধরা পড়ে যাবে। বাট অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো, মানে পড়ালেখা করেন, কিন্তু ছোট চিরকুট আনার প্রবণতাটা কমে নাই। আচ্ছা, এটা আঁকেন, এরপরে বলতেছি। পরীক্ষায় কীরকম কোশ্চেন থাকবে? পরীক্ষা থাকবে পাওয়ার প্ল্যান্টের লেআউট আঁকেন, তারপরে ধরেন কিছু জিনিস থাকবে যে ওইটা সেলফ স্টার্টিং না কেন ব্যাখ্যা করেন, বা এই হিট এক্সচেঞ্জারের কাজ কি এটা ব্যাখ্যা করেন। আমরা প্রতি ব্লক বাই ব্লক যাব। তাড়াতাড়ি আঁকেন, 1 মিনিটের মধ্যে আঁকা শেষ করেন। 1 মিনিট আঁকা শেষ করেন। এটা ব্লকটা আজকে বিবরণ করে দেবো, এটা অলমোস্ট শেষ করে দেবো আজকে। আপনার প্রেজেন্টেশন চাইলে ক্লাসের মধ্যে দিতে পারেন, মানে অফ টাইমে আর কি দিতে পারেন। এখানে ক্লাস টাইমে ক্লাসের মধ্যে দিলেও খারাপ হয় না, ক্লাসের ডেকোরেশনগুলি সুন্দর তো, দিলে ভালোই লাগে। যদি আসলে ভালো করে প্রেজেন্টেশন বানান তাহলে ক্লাস থেকে দিতে পারেন। আবার বাসায় হচ্ছে জাস্ট স্লাইড করেন না, কে জানি একবার হচ্ছে আমার নিজে স্লাইডে পড়তেছে, প্রেজেন্টেশন আমার স্লাইডে পড়ে আমারে শোনাইতেছে, মানে প্রেজেন্টেশন দিতেছে, তাহলে কি হইলো? বলছিলাম ইলেকট্রিক ফিল্টার সম্পর্কে প্রেজেন্টেশন দিতে, কোন ব্যাচে জানি, তো আমার যে স্লাইড লেখছি ওটাই পড়ে শোনাইতেছে, এটা প্রেজেন্টেশন কি হইলো? তারপরেও পড়ছে আমার স্লাইড, কিন্তু ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, মানে আমার স্লাইড যে পড়তেছিল, তো কি করতেছে? তার হচ্ছে ক্যামেরা ধরে ছবি দাঁড়ায় থাকলে হইতো একটা কিছু হুদাই, মানে এই জন্য একটু স্লাইড বানান, 4-5টা স্লাইডই বানান, কিন্তু একটু মোটামুটি বানান। আপনাদের প্রেজেন্টেশন তো জব সেক্টরে লাগেই, প্রেজেন্ট করতে হয় না, তো প্রেজেন্টেশনে কাজ পারতে হবেই, এটা বেসিক নিড। এখন ইউটিউবে যদি সার্চ দেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে সুন্দর বানানো যায়, 1000টা ভিডিও পাবেন, তার মধ্যে 2-1টা দেখবেন, আইডিয়া নেবেন, বাস নিজে বানানো শুরু করবেন।
আচ্ছা এখন আমরা আসি, তাহলে শুরুতে কি থাকতেছে, স্টার্টিং মোটর। তাহলে এখন লো প্রেশার কম্প্রেসারের সাথে এটা কি কাপল করা আছে। তো প্রথমে বাতাস নিল, বাতাস নেওয়ার পরে হাই প্রেশারের সাথে কাপলিং করা। তাহলে লো প্রেশার থেকে এই বাতাসটা হাই প্রেশার কম্প্রেসারে যাবে। যাওয়ার আগে বাতাসটাকে কী করবে, আগে ঠান্ডা করে একটা নর্মাল স্টেজে নিয়ে আসবে। এরপর হাই প্রেশার কম্প্রেসার ও কী করবে, বাতাসটাকে কম্প্রেসড করবে, প্রেশার দিল। কম্প্রেসড করার পরে একটা হিট এক্সচেঞ্জারে বাতাসটাকে যে কম্প্রেস করার পরে সেটাকে আবার উত্তপ্ত করা হবে। আমার কথা হলো ফার্স্টেই আমি কেন ইন্টারকুলার দিলাম, তাহলে সবার আগে ওদের সবাই একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর আমি এইটাকে, আপনি একটা ঠান্ডা বাতাসকে যে পরিমাণ কম্প্রেস করতে পারবেন, গরম বাতাসকে ওই পরিমাণ কম্প্রেস করতে পারবেন না। আর জিনিসগুলি কিন্তু সুষম না, আশেপাশ থেকে নিতেছেন। গ্রাউন্ডের বাতাসের টেম্পারেচার একরকম, গ্রাউন্ডের উপরের বাতাসের টেম্পারেচার আরেক রকম। আশেপাশ থেকে ধরেন একটা চিমনি থেকে বায়ু বের হচ্ছে, ওইটার টেম্পারেচার আরেক রকম। মিক্সড এয়ারের টেম্পারেচার আপনি ঠিকমতো হিসাব করতে পারবেন না। সো ওই টেম্পারেচারটাকে আমি ফার্স্টে ইন্টারকুলার দিয়ে একটা নর্মাল স্যাচুরেটেড টেম্পারেচার আনলাম, এরপর ওই ঠান্ডা গ্যাসটাকে আমি ইচ্ছা মতো কম্প্রেস করতে পারবো হাই প্রেশারে। এরপরে ওইটাকে উত্তপ্ত করব আমি, ওইটাকে হিট এক্সচেঞ্জার দিয়ে আমি উত্তপ্ত করলাম। নিচের এই লাইনটা আপাতত দেখবো না, আমরা দেখবো যে হিট এক্সচেঞ্জারে তাপ দেওয়া হচ্ছে। এরপরে কোথায় পাঠানো হচ্ছে, কম্বাসন চেম্বারে। তাহলে এখানে ফুয়েল ইনজেক্ট করে হাই প্রেশার টারবাইন দিয়ে, হাই প্রেশার টারবাইন দিল। এরপর এখান থেকে হ্যাঁ এরপর যে গ্যাসটা যে পরিণত হলো, এইটাকে তখন হচ্ছে ফুয়েল ইনজেকশন দিয়ে আমার লো প্রেশার টারবাইনটা চালাবো। এইটা কে চালাচ্ছে, জেনারেটরটা চালাচ্ছে লো প্রেশার টারবাইন। আর হাই প্রেশার টারবাইনটা কি করবে, এই যে স্টার্টিং মোটরটা চলে যাওয়ার পরে হাই প্রেশার টারবাইন আবার নিজেকে নিজে চালাতে থাকবে না। একবার হচ্ছে হাই প্রেশার টারবাইন আমি চালাই ফেললাম স্টার্টিং মোটর বাদ, এরপর হাই প্রেশার টারবাইন দিয়ে আমি লো প্রেশার টারবাইন চালাতে থাকবো। এরপর এই গ্যাসটাকে সে ফুয়েল ইনজেকশন দিয়ে লো প্রেশার টারবাইনে দিল, এইটার সাথে জেনারেটর কানেক্টেড আছে। মানে এনার্জি লস আছে অনেক। মানে এইখানে আমি আগে জিনিসটা স্টার্ট করলাম, তারপরে এটা দিয়ে আমি লো প্রেশার টারবাইনটা চালাচ্ছি, যেটা দিয়ে আমার জেনারেটরটা চলতেছে। এখন লো প্রেশার টারবাইনের পরে কি অনেক উত্তপ্ত বায়ু হয় না, এই বায়ুটাকে কি পরিবেশে ছেড়ে দিলে লাভ আছে, পরিবেশে গরম হবে। তাহলে এই বায়ুটাকে আমি হিট এক্সচেঞ্জার দিয়ে আনি, যে হিট এক্সচেঞ্জারে ঠান্ডা বাতাসটা ঢুকছিল, তাহলে হিট কি এক্সচেঞ্জ হয়ে ঠান্ডা বাতাসটিকে আরও গরম হয়ে যাবে না, তাহলে এখানে লাভ হইলো। তাহলে যদি পরীক্ষায় আসে হিট এক্সচেঞ্জারের কাজ কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং হিট এক্সচেঞ্জার ইন গ্যাস টারবাইন? Reusing heat from the exhaust gas, ঠিক আছে। এরপরে চিমনি দিয়ে জিনিসটা বের হচ্ছে, এইগুলি লাগবে আঁকা। সো এখন স্টার্টিং, হ্যাঁ আসতেছি, স্টার্টিং মোটর। তাহলে গ্যাস টারবাইন স্টার্টিং মোটর কেন লাগে, এটা কোশ্চেন। স্টার্টিং মোটরের কাজ কি, গ্যাস টারবাইন কি সেলফ স্টার্টিং না, তো একটা স্টার্টিং মোটর লাগে, এটা হচ্ছে প্রথমবার স্পিড আনার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপর লো প্রেশার টারবাইন, ইন্টারকুলার, এত কাজ লাগবে না। এই যে হাই প্রেশার টারবাইন, লো প্রেশার টারবাইন, এইগুলিতে হচ্ছে ডিটেলসে লাস্ট আগামী দিন একটু বলবো। খালি এখন খালি আমার এই জিনিসটা জানা লাগবে, অ্যাডভান্টেজ কি, কস্ট, মেনটেনেন্স কস্টটা কম, তারপরে কম এরিয়াতে তৈরি করা যায়, কোল পাওয়ার প্ল্যান্টের আরও এরিয়া বড় লাগে, তারপরে ওয়াটার স্কারসিটি এরিয়াজ ইউজ করা যায়, যে এরিয়াতে নদী নালা কম সেখানে ইউজ করা যায় এগুলি। আর হচ্ছে পলিউশন একটু কম হয়, ডিরেক্টলি কার্বন পলিউশন কিন্তু নাই। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ কি, 66% পর্যন্ত হাইয়েস্ট পরিমাণ জেনারেশন করা যায়, কিন্তু অত্যন্ত কম পরিমাণ হচ্ছে আমার ইফিসিয়েন্সি তাও। আচ্ছা, এরপর হাই ফ্রিকোয়েন্সি নয়েজ ফ্রম দ্য কম্প্রেসার ইজ অবজেকশনেবল, মানে অত্যন্ত হিউজ পরিমাণে সাউন্ড তৈরি হয় এখানে। সাউন্ডের জন্য উপরে সাউন্ডের যে ক্যাপগুলি পরা লাগে আর কি, যে হেডফোনগুলো, নয়েজ ক্যান্সেলেশন হেডফোনগুলো। তো এইখানে এত কিছু লাগবে না। এই যে অ্যাপ্লিকেশন কোথায়, এয়ারক্রাফট, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন।
আর অ্যাডভান্টেজ কি, সাইজ আর ওয়েট এত বেশি না, হাই রিলায়েবিলিটি, লং লাইফ আর মোর কনভিনিয়েন্ট অপারেশন। ইঞ্জিন স্টার্ট আপ টাইম 4 ঘন্টা আর অফ টাইম হচ্ছে 2 মিনিটেও করা যায় ছোট ইঞ্জিনগুলিতে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে জাস্ট আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো, গ্যাস পাওয়ার প্ল্যান্টের হাই প্রেশার টারবাইন আর লো প্রেশার টারবাইন। এটা কেন কালকের জন্য রেখে দিলাম, এরপরে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট যাবে হাই প্রেশার টারবাইন আর লো প্রেশার টারবাইন কেন ইউজ করি এটার জন্য। তো পরীক্ষার কোশ্চেনই থাকবে এটা, পাওয়ার প্ল্যান্টের লেআউট বানানো, এরপর হাই প্রেশার টারবাইন লো প্রেশার টারবাইনের মধ্যে পার্থক্য, সেলফ স্টার্টিং মোটরের কাজ, হিট এক্সচেঞ্জারের কাজ, আর হচ্ছে গ্যাস টারবাইনের সুবিধা অসুবিধা এবং ব্যবহার। এগুলি হচ্ছে আমাদের পরীক্ষায় মোটামুটি থাকে।